বোর্ড যে তথ্য দিয়েছিল তাতে 25,753 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, কিন্তু যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল তারা যে প্রত্যেকে চাকরি পেয়েছে তা কিন্তু নয়। ফলে সেই সংখ্যাটা আদালত যেটা দিয়েছে সেটা অর্ডারটা আপলোড হয়ে গেলে ইন অ্যান্ড অ্যারাউন্ড 22,000 হতে পারে। ফলে যে চাকরি এক্সাক্ট কত পেয়েছে কনসার্ন ডিআইগুলো বলতে পারবেন, কারণ প্রতিটি ডিস্ট্রিক্টে ধরুন একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হওয়ার পরেও জয়েনিং নাও করতে পারেন। যদিও বোর্ড যে তথ্য দিয়েছিল তাতে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী 4টি নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে 25,753টির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল ইন রেসপেক্ট অফ 4 ক্যাটাগরিজ অফ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ফলে 24,640টি শূন্য পদের সাপেক্ষে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটাও যেমন একটা পয়েন্ট। কিন্তু মূল পয়েন্ট ছিল এখানে আজকে যে ওএমআর শিট ম্যানিপুলেশন, নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এবং সর্বোপরি যেটা মূল ইস্যু ছিল সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে এই যে এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট যারা এই মূল্যায়নটি করেছিল, যেমন নাইসা, তার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ছিল না। এবং সবথেকে বড় কথা, ডাটা স্ক্যানটেক বলে একটি কোম্পানিকে অ্যাপয়েন্ট করেছিল নাইসা, যাকে আদৌ স্কুল সার্ভিস কমিশন কোনোদিন অ্যাপয়েন্ট করেনি। অর্থাৎ সে যে নিয়োগ প্রক্রিয়ায় এনগেজ ছিল সেটা ইভেন স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই জানতো না। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালত সরাসরি জিজ্ঞাসা করেছিল এই শুনানি পর্বে যে আপনি কি জানতেন? তিনি একেবারে আকাশ থেকে পড়ার মতো করলেন, না আমি জানতাম না। ফলে সেই ডাটা স্ক্যান টেকের এনগেজমেন্ট, নাইসার যে ট্রান্সপারেন্সি না থাকা এনগেজমেন্টের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে কগনিজেন্স নিয়ে ইভেন আদালত এই কগনিজেন্সও নিয়েছেন যে ক্যাবিনেট যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন সেখানে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের কগনিজেন্স নেওয়ার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা, ইললিগাল অ্যাপয়েন্টিদের অ্যাপয়েন্টমেন্ট সেভ করা, সেটারও কগনিজেন্স নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন। সিবিআই তদন্ত করবে এবং 3 মাসের মধ্যে কনসার্ন কোর্টে সেই সাপেক্ষেও রিপোর্ট দাখিল করবে। মূল লড়াই হলো যারা যোগ্য তাদের চাকরি থাকবে, তারা চাকরি পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। কিন্তু যে আদালতের সামনে 3টে অপশন খোলা ছিল, আদালত সেই কথাও বলেছে, আদালতের সামনে 3টে অপশন খোলা ছিল। এক, রিট পিটিশন বাতিল। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা। তৃতীয় হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা। আদালত প্রথম দুটো অপশনকে সেটা যে সঠিক হবে না সেটা আদালত মনে করেছেন, তার কারণ রিট পিটিশন বাতিল করার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবেই তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন, নতুন করে শুরু করবেন। ওএমআর শিট যেটা এতদিন ধরে যারা অযোগ্য চাকরি প্রাপক যারা প্রশ্ন তুলছিলেন যে সিবিআইয়ের রিকভার করা ওএমআর শিট বৈধ কি বৈধ না, সেটি 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে আদালত বলেছে যে হ্যাঁ সেটার ক্ষেত্রে 65B কমপ্লায়েন্স হয়েছে। ইভেন যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছিল সুপার নিউমেরিক পোস্টে, সেই ক্যাবিনেট অ্যাপ্রুভাল দেওয়া সুপার নিউমেরিক পোস্ট নিয়েও সিবিআই তদন্ত করতে পারে বলে আজকে আদালত কিন্তু নির্দেশ দিয়েছেন এবং 3 মাসের মধ্যে জুরিসডিকশনাল কোর্টে সেই নিয়ে রিপোর্ট দাখিল করবেন। একমাত্র সোমা দাস যিনি ক্যান্সার আক্রান্তা, তার চাকরিটি শুধুমাত্র রয়েছে, বাকি আর সকলের চাকরি নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং আবার নতুন করে শুরু করতে বলেছে। দেখুন, এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন এটা ইললিগাল আমরা প্রথম থেকেই বলে আসছি। এই যে ধরুন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য যে ক্যাবিনেট মেমোরেন্ডাম, সেখানে কগনিজেন্স নেওয়া হলো ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের, অথচ সেই ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। সেই কথা আমরা বারবার বলেছি, আজকে আদালতে আমাদের বলা সমস্ত কথা, যেমন হতে পারে সেটা ওএমআর শিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট, রিজার্ভেশন পলিসি মেনটেন না করা, রেশিও মেনটেন না করা, যে মেল ফিমেল এবং ফিমেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিজেশন মেনটেন না করা, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে আইন সেই রুলসের প্রতিটি ধাপকে ভায়োলেট করেছে। আজকে আদালত কিন্তু সেটাই বলেছে। সেই জন্য আদালতের সামনে যে 3টে অপশন ছিল, সেই 3টে অপশনের মধ্যে প্রথম 2টি অপশন আদালত মনে করেছেন সেটা দেওয়াটা ঠিক হবে না, তৃতীয় অপশনটি আদালত বেছে নিয়েছে। তার কারণ যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা যেত তাহলে নিশ্চিতভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল হওয়াটা সবথেকে বেশি সঠিক হতো বলে হতো, কিন্তু সেটা করা সম্ভব হলো না। আদালত কিন্তু ওই অপশনটিও রেখেছিল যে যোগ্য এবং অযোগ্যদের সেপারেট করা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু এরা এত পরিমাণ দুর্নীতি করেছে যে
যেখানে যোগ্য এবং অযোগ্যদের সেপারেট করা যাচ্ছে না। আপনি নিশ্চিতভাবে দেখেছেন যে একজন চাকরি পাচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন চ্যালেঞ্জ করছে বা রেশিও ভায়োলেট হয়ে কেউ হয়তো আবার আর একজন চ্যালেঞ্জ করে এসে বলবে, ধরুন সাপোজ ওএমআর শিট ম্যানুপুলেশনগুলো বাতিল করে দিল। এবার ওএমআর শিট ম্যানুপুলেশন বাতিল করলে তো রেশিও মেনটেন করতে হবে, এবার সেখানে রেশিও মেনটেন না হলে আরেকজন এসে চ্যালেঞ্জ করবে, ফলে এটা নিরন্তর মামলার প্রসেস চলতে থাকতো। এটা তো আর আদালতের কাছে কোনোদিন কাম্য হতে পারে না। ফলে আদালত দেখেছেন যে সব থেকে আদালতের কাছে ভায়াবল অপশন কী আছে, তার কারণ আদালতের সামনে ভায়াবল অপশন আদালত দেখেছে। তার কারণ টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এইটা যে ডিটারমিন করার মতো পরিস্থিতিই নেই এই নিয়োগ প্রক্রিয়ায়। তার কারণ এটা মাল্টিফোল্ড দুর্নীতি, যেমন ওএমআর শিট ম্যানুপুলেশন আছে, যেমন ধরুন র্যাঙ্ক জাম্প আছে, যেমন ধরুন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আছে, যেমন লস্ট লিস্টেড ক্যান্ডিডেট আছে, এবার ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট শুধুমাত্র যদি থাকতো তাহলে সেটাকে সহজেই তাদের আইডেন্টিফাই করা যেত, কিন্তু তা তো নেই। ওএমআর শিটের ম্যানুপুলেশন আছে, রেশিও ভায়োলেশন আছে, মেল ফিমেল ক্যাটাগরাইজেশনে সেখানে অসঙ্গতি রয়েছে। ফলে মাল্টিফোল্ড দুর্নীতি, মাল্টিফোল্ড ইরেগুলারিটি, মাল্টিফোল্ড ডিহর্সিং অফ রুলস আছে। ফলে যে মাল্টিফোল্ড ইস্যু সেগুলোকে অ্যাড্রেস করে যে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট আইডেন্টিফাই করাটা সেটা আদালতের ক্ষেত্রে যথেষ্ট কঠিন।